হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি নতুন এসএসসি এমটিএস প্র্যাকটিস ক্লাস নিয়ে। তোমরা জানো আমরা কিন্তু বিগত এসএসসি এমটিএসের 5 বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো জেনারেল অ্যাওয়ারনেসের, সেই সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তো এটা আমাদের আজকে 4 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো অবশ্যই যারা দেখোনি দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ার 19 থেকে 23 পুরো 5টা সালের প্রত্যেকটা শিফট অনুযায়ী ক্লাস করেছি। সেটাও যদি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো। ওখানে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গেলেই তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন এসএসসির জিডির ক্লাস করা রয়েছে, সিজিএল করা রয়েছে, সিএইচএসএল করা রয়েছে, ঠিক আছে, দিল্লি পুলিশের করা রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা পারলে দেখতে পারো। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। কী রয়েছে না হচ্ছে ঘেরিয়া নৃত্য। ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের অন্তর্গত বলো? এটা হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যের বিখ্যাত নৃত্য ঘেরিয়া নৃত্য। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। জনগণের স্পিকার তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। স্পিকার তার পদত্যাগপত্র কোথায় জমা দিতে পারে? জনগণের সংসদের ডেপুটি স্পিকার, সংসদের যিনি ডেপুটি স্পিকার থাকবেন তার কাছে জমা দিতে পারেন। এরপরে দেখো কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? এটা তো সবাই পারবে, বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের সাথে ভারতের কিন্তু দীর্ঘতম সীমান্ত রয়েছে। এরপরে দেখো 4 নম্বর, ছাদ শুকরা মেঘালয়ের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য উৎসব। তো এটি ড্যাশ, এটি কি উৎসব বলো দেখি? এটা বলতে চেয়েছে সম্প্রদায়ের বিবাহ উৎসব, ধন্যবাদ জ্ঞান উৎসব, না হচ্ছে জন্ম উৎসব, না হচ্ছে বীজ বপন উৎসব? এটা হচ্ছে বীজ বপনের উৎসব। তাহলে মেঘালয়ের একটি বীজ বপনের উৎসব, এটা হচ্ছে ছাদ শুকরা। এরপরে চলে যাও 5 নম্বর, প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে যুক্ত? শোভনা নারায়ণ একজন কিন্তু বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখো, একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী শোভনা নারায়ণ। এরপরে 6 নম্বর, নিচের কোনটি উড়িষ্যার জনপ্রিয় উৎসব? উড়িষ্যার জনপ্রিয় উৎসব সেটা হচ্ছে ধনুযাত্রা। ধনুযাত্রা যেটা কিন্তু উড়িষ্যার একটি জনপ্রিয় উৎসব। তো এই সকল উৎসবগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। তো আজকে একটু উৎসবগুলো একটু বেশি রেখেছি, প্রথমের দিকের কোশ্চেনগুলোতে উৎসবগুলো তোমরা পাচ্ছ, যেহেতু ইম্পর্টেন্ট রয়েছে এই জন্য দেওয়া হয়েছে। এরপরে দেখো 7 নম্বর যেটা রয়েছে, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে ফিরে আসেন, কত তারিখ, কত সাল, কোন মাসে? জানুয়ারি মাস 1915। 1915 সালে জানুয়ারি মাসে, সালটা মনে রাখবে 1915 এবং মাসটাও মনে রাখতে হবে জানুয়ারি মাসে। এরপরে চলে যাবো 8 নম্বর, নিচের মধ্যে কি 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। তারপরে দেখো স্ট্যানলি জলাধার। স্ট্যানলি জলাধার নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তারপরে নিচের কোনটি কর্ণাটকের পূর্ব প্রবাহিত নদী নয়? কর্ণাটকের পূর্ব প্রবাহিত নদী নয়, সেটা হচ্ছে মান্ডবী। মান্ডবী অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি তাহলে পূর্ব প্রবাহিত নদীগুলো কোনগুলো কর্ণাটকের? এটা হচ্ছে তুঙ্গভদ্রা, ভীম, মাঞ্জরা। এরপরে 11 নম্বর কোশ্চেন, নিচের কোন নদীর আরব সাগরে প্রবাহিত হয়েছে? আরব সাগরে কোন নদী প্রবাহিত হয়েছে? তাপি, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র। তো এগুলোর মধ্যে হয়েছে রাজা শশাঙ্ক, যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধের ঘোষণা করেছিলেন। তো তিনি ছিলেন ড্যাশ রাজ্যের শাসক? শশাঙ্ক। শশাঙ্ক কোন রাজ্যের শাসক ছিলেন? গৌড়। গৌড় রাজ্যের শাসক ছিলেন শশাঙ্ক। এরপরে ধানগাড়ি গজা ঐতিহ্যবাহী লোকনৃত্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি অন্তর্গত? এই যে ধানগাড়ি গজা, এটি কোন রাজ্যের লোকনৃত্য? লোকনৃত্য, উৎসব, তারপরে তোমাদের এই সকল যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকবারেই এমটিএস এক্সামে কিন্তু আসে, প্রত্যেকবারে এমটিএস এক্সামে আসে। এগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে তোমাদের। তো এটা হচ্ছে মহারাষ্ট্র, ধানগাড়ি গজা মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। তারপরে বাণভট্ট। বাণভট্ট তার সাহিত্য কর্মের জন্য সুপরিচিত। ড্যাশের রাজত্বকালে বিকাশ লাভ করে? বাণভট্ট কার রাজত্বকালে
বিকাশ লাভ করেছিল? হর্ষবর্ধনের রাজত্বকালে। যখন অক্সিজেন ব্যবহার না করে খাদ্যে ভাঙন ঘটে তখন তাকে কি বলা হয়? গ্লুকোজের ভাঙন, অক্সিজেন ব্যবহার না করে তখন সেটাকে বলা হয় অবাত শোষণ বলা হয়। নিচের মধ্যে কে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 1875 আর্য সমাজ প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য যে অপারেশন নাম ছিল তার নাম কি? হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য যে অপারেশনটা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন পোল। এরপরে কার আত্মজীবনী? সানি ডেজ। আত্মজীবনী এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আত্মজীবনী থেকেও কিন্তু বারবার তোমাদের MDS এক্সাম আসে, এক্সামে কিন্তু কোশ্চেন আসবেই। বিগত যতগুলো সালের প্রত্যেকটা শিফটে আত্মজীবনী বা বিভিন্ন বই গ্রন্থ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো আসবেই, তোমাদের অবশ্যই আসবে এবারে এক্সামে। তো সানি ডেজ খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটা। সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেজ। এরপরে দেখো নিচের কোন রাজ্যের একটি আইন পরিষদ আছে? উত্তরপ্রদেশে। এরপরে দেখো 20 নম্বরে কী রয়েছে? কোন সালে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান PMAASH অর্থাৎ PM আশা চালু করেছিল? কত সালে চালু হয়েছিল এটা? 2018 সালে চালু হয়েছিল। একটি পঞ্চায়েত তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকে। পঞ্চায়েত, আমাদের যে পঞ্চায়েতগুলো হয় গ্রামের ক্ষেত্রে সেগুলো কিন্তু কত বছরের? 5 বছর, তাই তো? 5 বছর পঞ্চায়েত থাকে, তার আবার পরবর্তী আবার ভোট হয়ে আবার নতুনভাবে পঞ্চায়েত নির্ধারিত হয়। এরপরে দেখো 22 নম্বর, নিচের কোন অঞ্চলে বাবা রামচন্দ্র ঔপনিবেশিক শাসনের সময় প্রধানত কৃষক সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন? কোন অঞ্চলে বাবা রামচন্দ্র ঔপনিবেশিক শাসনের সময় প্রধানত কৃষক সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন? আওয়াধ অঞ্চলের। ভারতের কোন রাজ্য সুন্দরেশ্বর উৎসব উদযাপন করে? দেখো আবার একটা উৎসব চলে এসেছে, সুন্দরেশ্বর উৎসব। কোন রাজ্য এটা উদযাপন করে? এটা করে থাকে কেরালা রাজ্য। তারপরে দেখো 24 নম্বর, কোন সালে ভারতীয় গণপরিষদ জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা ও অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন নিশ্চিত করে ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদ গ্রহণ করে? 370 অনুচ্ছেদ গ্রহণ করে কত সালে? এটা করেছিল 1949 সালে। 1949 সালে গ্রহণ করেছিল। নিচের মধ্যে কে ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে? ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জি। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, প্রণব মুখার্জি। এখনও যারা ক্লাসটাকে লাইক করনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। লাইকের কথা বলিনি বলে কেউ লাইক করছো না দেখছি। লাইক করে দাও, বন্ধুদের শেয়ারও করে দাও। 26 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কি ভারতের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিজিটর? সমস্ত যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেগুলোর ভিজিটর ভারতের রাষ্ট্রপতি। নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য? দেখো আবারও নৃত্য উৎসব, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য ঘুমার বিখ্যাত নৃত্য কিন্তু রাজস্থানের, মনে রাখো। তারপরে দেখো কোয়ার্জের প্রাথমিক উপাদান নিচের কোনটি? কোয়ার্জের প্রাথমিক উপাদান সিলিকা। এরপরে 29, নিচের কোন রাজ্যে ভম্বাবলী বাজরাই জলপ্রপাত অবস্থিত? ভম্বাবলী বাজরাই জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্রতে রয়েছে। নিচের কোন শরীরের অঙ্গ সরাসরি ট্রাকোমা নামক রোগে আক্রান্ত হয়? ট্রাকোমা রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে আমাদের চোখ। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, চোখ। নিচের কোনটি সৌরজগতের সবচেয়ে
বাতাসযুক্ত গ্রহ, সৌরজগতের সবচেয়ে বাতাসযুক্ত গ্রহ হচ্ছে নেপচুন। থলুবোম্বালত্তা একটি ছায়া পুতুল থিয়েটার এই রাজ্যে অন্তর্গত। কোন রাজ্য বলো? থলুবোম্বালত্তা, যেটা অন্ধ্রপ্রদেশের একটি ছায়া পুতুল থিয়েটার। নিম্নলিখিত ভারতীয় বিপ্লবীদের মধ্যে কে জার্মানির সাথে সহযোগিতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিল? জার্মানির সাথে সহযোগিতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিল, তিনি হচ্ছেন বাঘা যতীন। অপশন নম্বর 4 সঠিক অ্যান্সার বাঘা যতীন। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে লোকনাট্যের রূপ রণমলে ঐতিহ্যগতভাবে যুক্ত? রণমলে এটা কোন নৃত্যের সাথে? এটা একটা কোন রাজ্য, প্রথমে জিজ্ঞেস করছে কোন রাজ্যের সাথে লোকনাট্যের রূপ এই যে রণমলে ঐতিহ্যগতভাবে যুক্ত, সেটা হচ্ছে গোয়া রাজ্যে। তারপরে 35 অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা জীবনীর নাম কি? শত্রুঘ্ন সিনহার জীবনীর নাম সেটা হচ্ছে এনিথিং বাট খামোশ। তো শত্রুঘ্ন সিনহা জানো, যিনি একজন রাজনীতিবিদ এবং অভিনেতা। তো এখান থেকে কিন্তু আরও কোশ্চেন আসে, যেমন এবারে লোকসভার কোন পার্টি থেকে বা কোন কেন্দ্র থেকে লড়েছিলেন এবং জিতেছিলেন, এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে, এটাও জেনে রাখবে। সেই সঙ্গে ইউসুফ পাঠান লোকসভার কোন, এই যে নির্বাচনগুলো হয়ে গেল না, নির্বাচনে যে সকল মানে বিভিন্ন ক্রিকেটার বলো বা বিভিন্ন অভিনেতা বলো যারা কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছে, সেই কেন্দ্রগুলো বা কোন কেন্দ্র থেকে লড়েছিল, ভোটে দাঁড়িয়েছিল লোকসভায়, তো সেগুলো একটু ভালো করে তোমরা কিন্তু জেনে যাবে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে এবারে। তারপরে দেখো আর বাকি যে এখানে আত্মজীবনীগুলো রয়েছে, দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো এটা হচ্ছে ইউসুফ খানের, খুল্লা ঋষি কাপুর অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোইর এটা হচ্ছে নাসিরুদ্দিন সাহা, এগুলো মনে রাখবে। এরপরে দেখো 36 নম্বর, নিচের কোনটি আবাদ শস্য বিভাগে আসে? আবাদ শস্য নিচের কোনটি? কফিটা হচ্ছে আবাদ শস্য। কোন বছরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানার উত্তীর্ণ হওয়ার পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল কবে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা পরবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল, সেটা হচ্ছে সাল হচ্ছে অপশান নাম্বার 3 1955 সালে। 38 নম্বর দেখো, গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন খ্রিস্টীয় 2য় শতাব্দীতে ড্যাশ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। এটা মনে রাখার খুবই সহজ উপায়, গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের, ঠিক আছে, সাতবাহন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে, এটা হচ্ছে গোয়া। 40 নম্বর দেখো, কোন ভারতীয় লেখক 1957 সালে দ্য রুম অন দ্য রুফ এর জন্য জন লেভেনিন রাইস পুরস্কারে ভূষিত হন, যা তিনি 17 বছর বয়সে লিখেছিলেন? দ্য রুম অন দ্য রুফ 1957 সালে ভারতীয় লেখক তিনি হচ্ছেন রাস্কিন বন্ড। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার রাস্কিন বন্ড। এখনও যারা ক্লাসটাকে লাইক করনি তো লাইক করে দাও দেরি না করে। কোশ্চেনটা দেখো, 1960 সালে বোম্বে রাজ্য ভাষাগতভাবে বিভক্ত হয়ে মহারাষ্ট্র এবং ড্যাশ গঠন করে? বোম্বে রাজ্য 1960 সালে ভাষাগতভাবে বিভক্ত হয়েছিল, যেটা বোম্বে এবং মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটো ভাগে ভাগ হয়েছিল। 42 নম্বর দেখো, যারা বাইফোকাল লেন্স পড়েন, বাইফোকাল লেন্স তাদের ড্যাশ আছে, কি সমস্যা আছে বলো? ক্ষীণ দৃষ্টি, প্রেস বায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি কারণে কিন্তু তারা বাইফোকাল লেন্স পড়ে। তারপরে 43 নম্বর, চেথিয়াগিরি বিহার হলো সাঁচিতে পালিত একটি ড্যাশ উৎসব। এটা কি উৎসব থেকে আবারও কোশ্চেন পেয়েছো, এটা একটা বৌদ্ধ উৎসব চেথিয়াগিরি বিহার। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি ছিল কেন্দ্রীভূত অর্থনৈতিক
ও সামাজিক প্রবৃদ্ধি কর্মসূচি ডা ড্যাশ প্রচলিত ছিল। কোথায় প্রচলিত ছিল? ইউএসএসআর। ভারতের কোন রাজ্যে নিংথৌজা রাজবংশ শাসন করত? নিংথৌজা রাজবংশ শাসন করত মণিপুর রাজ্যে। ভারতের সংবিধান ড্যাশ দ্বারা হাতে লেখা হয়েছিল? কার দ্বারা হাতে লেখা হয়েছিল বলো? আমাদের ভারতের সংবিধান হাতে লেখা হয়েছিল প্রেমবিহারী নারায়ণ রায়জাদার দ্বারা হাতে লেখা হয়েছিল। 47 নম্বর দেখো, নিচের কোনটি নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ এনডিপি ধারণাটিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? অর্থাৎ এনডিপি সমান হচ্ছে কি? এনডিপি সমান হচ্ছে জিডিপি মাইনাস মূল্য হ্রাস। নিচের কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? কৃত্রিম বাস্তুতন্ত্র সেটা হচ্ছে উদ্যান। ড্যাশ বলে যে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না? বলো। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সূর্যাস্তের পরে বা সূর্যাস্তের আগে ব্যতিক্রম ছাড়া কোনো পরিস্থিতিতে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না। আর আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন 50 নম্বর, সদাশিব নামে পরিচিত একটি 7 মিটার উঁচু ভাস্কর্য যা ভগবান শিবের 3টি দিককে প্রতিনিধিত্ব করে ড্যাশ গুহাতে পাওয়া যায়? সদাশিব, এই যে ভাস্কর্যটা যেটা পাওয়া যায় এলিফ্যান্টা গুহাতে। তো এই ছিল মোট টোটাল আজকের ইম্পর্টেন্ট 50খানা কোশ্চেন। এইভাবেই ক্লাসগুলো আসবে 50টা করে কোশ্চেন নিয়ে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও। আর যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।